ক্লোজ করেন। এই যে আর এই পরে একটু আসেন সামনের দিকে একটু। বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি সুন্দরবনের এমন একটি স্থানে। এটি আসলে সুন্দরবনের গুপ্ত স্থান। বাইরের মানুষ এই স্থানটিকে অতটা চিনবে না, স্থানীয় মানুষজন এই এলাকাটিকে চেনে। এটি হচ্ছে বাগেরহাটের মংলা উপজেলার জয়মনির গোল বা জয়মনির ঠোঁটা হিসেবে আমরা চিনি। এই স্থানটির দুই পাশে হচ্ছে খরস্রোতা পশুর নদী এবং এই স্থানের এখানে স্থানীয় যারা মানুষ তার মধ্যে 90% হচ্ছে জেলে এবং কৃষক আসলে এখানে নেই। জেলে শ্রেণীর মানুষগুলোই আসলে এখানে বেশি। তো এই মানুষগুলো এখানে জীবন ধারণ করে কিভাবে, তারা তাদের কাজকর্মগুলো আসলে কি, সেগুলি মূলত আমরা জানার চেষ্টা করব এবং এদের যে আসলে জীবিকা নির্বাহের যে ধরনটা সেটাও আমরা বোঝার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে দুই পাশে যে ঘরগুলো রয়েছে, এই দুই পাশের এই ঘরের পিছনেই কিন্তু নদী। আমি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এতটা বিপদসংকুল একটি এলাকায় এই কয়েক শত পরিবার এখানে কিভাবে টিকে আছে সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের আমার এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, ইতিমধ্যে আমরা এখানে একজন মানুষের খোঁজ পেয়েছি যে মানুষটিকে কয়েকদিন আগে কুমিরে ধরে নিয়ে গেছিল এবং সেখান থেকে অনেক আল্লাহর অশেষ রহমতে তিনি বেঁচে ফিরে আসতে পেরেছেন। সেই মানুষটির সাথে আমরা কথা বলার চেষ্টা করব, আপনাদেরকে দেখাবো এবং স্থানীয় কয়েকজন মানুষের সাথে আমরা কথা বলার চেষ্টা করব তারা আসলে এখানে কিভাবে বেঁচে আছেন, তাদের কাজই বা কী। ওয়ালাইকুম সালাম। আপনার নামটা কি? সাইফুল জোবাদ্দার। সাইফুল ভাই। আচ্ছা, আমরা এখানে আসি, আপনার সাথে পরে পরিচয় করা দিচ্ছি দর্শকদের। দর্শক, আমি একটু আপনাদেরকে বলি, আমি আজকে একটু আগে আপনাদেরকে বলেছি যে আজকে কোথায় আসছি। এই এলাকার মানুষের যে দুঃখ দুর্দশা, তাদের যে কাজ কতটা ঝুঁকিপূর্ণ এবং তারা যে কতটা মানবতার জীবনযাপন করে সেটা দেখানোর জন্যই কিন্তু আজকে আমি মূলত এখানে আসছি এবং সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এমন একজন ভাইকে এখানে এসে পেয়েছি যে কিছুদিন আগে মৃত্যুর মুখ থেকে ফিরে আসছে। তিনি কুমির ধরে নিয়ে গেছিল তাকে, সেটাও দেখাবো। কুমির তার একটা পা অর্ধেক কেটে দিছিল। সেই কুমিরের মুখ থেকে কিন্তু তার জীবনটা তিনি আল্লাহ ফেরত দিয়েছেন এবং তিনি কিন্তু আমাদের মাঝে এখন উপস্থিত আছেন। তো ভাই, আপনি কি কাজ করেন? আমি জঙ্গলে কাজ করি, সুন্দরবনে কাঁকড়া একটা ধরি। আচ্ছা, ওদিন কি হয়েছিল আপনার সাথে? কুমির দিন আমরা কাঁকড়া ধরিয়া সকালবেলা উঠছি, ভাত টাত খাইয়া কাঁকড়া ধরিয়া মনে করেন 4-5 ঘন্টা উপরে ঘুরছি আর কি কাঁকড়া ধরার জন্য। ঘুরে তারপরে নদীতে আইয়া ওই নৌকার পাশে আইয়া আমার লগে ছিল 4 জন। আচ্ছা, 4 জন ছেলে পরে প্রথম একজন নামছে, নামে 2-3 মিনিট খানে ডুবাইতেছে। তারপরে আরেকজন আইছে, সেও আইয়া হাত পাও পাশে থুইয়া হাত পাও ধুইতে আছে। তারপরে আরেকজন আইছে, সেও আইয়া ওই হাত পাও ধুইতে আছে আর কি পাশে। কিন্তু কুমির ছিল খালের ভিতরে আমার নৌকার তলে। কিন্তু যে ফার্স্ট যে নাম ছিল সে মনে করেন টার্গেটটা ছিল তারপরে আর কি। মনে করেন কুমির তো ওই গুলের মতন আস্তে 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 ইয়ে উঠতে আছে, 3-4 মিনিট করে ও ফার্স্টে ডুবাইতে আছে। তারপরে মনে করেন কুমির মনে করেন একদম আমি নামছি সবাই লাস্টে। নামে যে টার্গেটে ছিল সে মনে করেন খালের ভিতরে এই আমার পানি জাবড়ি দেওয়া ছিল, যে টার্গেট ছিল। কিন্তু ওই ওর পাশ থেকে আমার ডান পা আস্তে চালাই দেওয়ার সাথে সাথে আর কি মনে করেন কুমিরে আমার ধরে ফেলাইছে। কোনো টাইম দেয় না, আমি 1 মিনিটও সময় পাইনি। পরে আপনি বাঁচলেন, উদ্ধার হলেন কি? তারপরে আগে বলছি যে আমার কুমির, ওরা এদিক ওদিক তাকায় যে কুমির কই, আমি কোনো জায়গা না, আমার পা কামড়াই ধরছে। পরে ওরা হাত ধরছে, ধরার পরে টানাটানি করতে আছে। ও আমার 2-3 মিনিট খানি ধরেছিল আর কি, কোনো চাপ চোপ কোনো প্রেশার কোনো কিছুই দেয় নাই আর কি। তারপরে বলছিল, ওরা বিশ্বাস করে নাই, ওরা পরে বিশ্বাস করে না সত্যি। আচ্ছা, আপনার যে জায়গাটায় কুমির আপনাকে কামড় দিছিল বা টেনে নিয়ে যাচ্ছিল সেই জায়গাটা কি একটু দেখানো যাবে? অবশ্যই দেখানো যাবে। একটু ধরেন জায়গাটা, একটু আমরা একটু দেখি। এই যে একটু ক্লোজ করেন। এই যে আর এই পরে একটু আসেন সামনের দিকে একটু। তাহলে এখনো তার ক্ষত শুকায়নি খুবই, এই যে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা এবং পায়ের এখানটায় আছে। আচ্ছা ভাই, চিকিৎসা চলতেছে আপনার? হ্যাঁ, চিকিৎসা আমি নিজের খরচে এই সব ব্যাপারে তো সরকার কোনো সহযোগিতা করে না? সহযোগিতা এখন পর্যন্ত পাই না। কামাগো সবকিছু নিয়েছে, কবে পাবো কোনো সিকিউরিটি পাইনি আর কি। নাম লিস্ট করে মানে এই নিয়ে তথ্য নিয়ে চলে গেছে আর কি। পাওয়ার সম্ভাবনা আছে? পাওয়ার সম্ভাবনা আছে। আমার নিজের বিএলসি রেঞ্জ
কর্মকর্তাদের সহযোগিতা করবে আর কি। আপনি সবকিছু এমনিতে এই মিশে। চিকিৎসায় আপনার কেমন টাকা ব্যয় হয়েছে, কেমন? আমার এই পর্যন্ত মনে করেন খুলনা থেকে অক্টোবর মাসে আর কি ভর্তি হয়েছি 7 তারিখে। 7 লাখ। 7 তারিখে, অক্টোবর 7 তারিখে ভর্তি হয়েছি। 1 মাস 28 দিন ছিলাম। মানে এখন তো কাজও করতে পারতেছেন না, এখন চলতেছেন কিভাবে আপনি? চলতেছে সংসার টুকটাক চলে, সংসার তো মনে করেন চলে আর কি মোটামুটি। এই জায়গায় দু জায়গায় দেন না, বাইরে বোন মানে অনেক দেশে কষ্ট দেন হচ্ছে না। আর কি। হয়, কষ্ট হচ্ছে অনেক। ঠিক আছে, ধন্যবাদ ভাই। আমি প্রিয় দর্শক, আপনারা ঘটনাটা শুনলেন। এই যে মানুষগুলো, আমি আরো কিছু মানুষের সাথে কথা বলবো। এই যে মানুষগুলো তাদের জীবিকার জন্য নিজের জীবন বাজি ধরে, কত মানুষ এই অঞ্চল থেকে হারিয়ে গেছে, বাগে ধরে নিয়ে গেছে কুমির, এরকম অনেক গল্প এখানে আছে। এই মানুষগুলো আছে, আমরা শহরে বসে আমরা কিন্তু এটা অনুধাবন করি না। আপনারা দেখ, বন্ধুরা, এই ভিডিওটি দয়া করে স্কিপ করবেন না। অনেক তথ্যবহুল একটি ভিডিও। এই ভিডিওটিতে আপনারা অনেক তথ্য জানতে পারবেন এবং আগামীতে যারা সুন্দরবন ভ্রমণ করবেন, এই এলাকাগুলোতে ভ্রমণ করবেন, তখন অনেক সাবধানতা অবলম্বন করতে পারবেন। এবং এই সুন্দরবনের পাশে এই যে বঙ্গোপসাগরের একেবারে মোহনার খুব কাছাকাছি এরা ঝড় ঝঞ্ঝা উপেক্ষা করে কিভাবে বসবাস করে, তারা এখানে কিভাবে জীবিকা নির্বাহ করে, তাদের কাজটাই আসলে এখানে কি, আমরা সেটাই জানার চেষ্টা করব। এই ভিডিওটি অনেক তথ্যবহুল একটি ভিডিও হতে যাচ্ছে। দয়া করে স্কিপ করবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আশা করি আপনারা অনেক উপকৃত সুন্দরবনের যে হবেন। অংশটা আমরা এখন রয়েছি, সেই অংশটি হচ্ছে, এই এলাকাটার নাম হচ্ছে জয়মণি, জয়মণির গোল বলে। জয়মণির এই প্রান্ত থেকেই মূলত সুন্দরবনের শুরু। এটা বাগেরহাট প্রান্ত থেকে। আর ওই পাশে যেটা করমজল হিসেবে আমরা চিনি, ওটা খুলনা প্রান্ত, ওটা খুলনা প্রান্ত থেকে সুন্দরবনের শুরু। তো 10,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে সুন্দরবনের বিস্তৃতি, যার ভারতের অংশে, পশ্চিমবঙ্গের অংশে রয়েছে 36% আর বাংলাদেশের রয়েছে 66%। বাংলাদেশের প্রান্তে সরকারি তথ্য অনুযায়ী 125টি বাঘ রয়েছে, যে বাঘগুলি 2017 সালে সর্বশেষ যে ক্যামেরা প্রযুক্তির মাধ্যমে যে শুমারি করা হয়েছিল, সেই তথ্য অনুযায়ী 125টি বাঘ আমাদের এখানে রয়েছে। এবং এছাড়া নানান প্রজাতির বা পশু পাখি কিন্তু সুন্দরবনে রয়েছে। তো বন্ধুরা, আজকে আমরা মূলত সুন্দরবন দেখানোর জন্য আসি নাই। সুন্দরবনের এই অঞ্চলটা আমি একটু দেখাতে চাই। এখানে যে মানুষের জীবন ধারণ, মানুষের যে কষ্ট, এই যে জেলে পরিবারের যে কষ্ট, এখানে কিছু মানুষ আছে যাদেরকে বাঘে নিয়ে গেছে, সে মানুষগুলোকে পাওয়া যায়নি, কুমিরে খেয়ে ফেলছে, সেই মানুষগুলো পাওয়া যায়নি। এই পুরো অঞ্চল জুড়ে যারা বিভিন্ন জঙ্গলের ব্যবসা বা জঙ্গলের বিভিন্ন কাজের সাথে কৃষিকাজ বা জেলেদের যে জীবন, এই জেলে পরিবারগুলোতে এমন কোনো মানুষ আপনি পাবেন না যাদের পরিবারের একজন মানুষ বাঘে অথবা কুমিরে খায়নি বা জঙ্গলে যে হারিয়ে যায়নি। এরকম ঘটনা অহরহই দেখতে পারবেন। বন্ধুরা, এখন যে আমার সামনে 2টি ট্যুরিস্ট জাহাজ দেখতে পাচ্ছেন, ট্যুরিস্ট শিপ, এরা মূলত ওখানে সামনে চাঁদখালির চাঁদপাই রেঞ্জের যে ফরেস্ট অফিস, সেই ফরেস্ট অফিসে যাচ্ছেন ট্যুরিস্ট নিয়ে। সেখান থেকে অনুমতি নিয়ে এরা গভীর সাগরের দিকে রওনা হবেন। এই কারণেই মূলত এখানে এই ট্যুরিস্ট জাহাজগুলো। প্রিয় দর্শক, নদী পাড়ে মানুষের যে গল্প আপনাদেরকে আমি শোনাচ্ছি, সেই গল্পের যে মাঝে মাঝে যে ক্লাইম্যাক্স আছে, সেই ক্লাইম্যাক্সগুলো আমি আপনাদেরকে এখন শোনানোর চেষ্টা করব। আমার সাথে একজন বৃদ্ধ চাচি বসে রয়েছেন, মুরব্বী মানুষ, যার আসলে এই যে কুড়ে ঘরটি দেখতে পাচ্ছেন, এই হচ্ছে চাচির সম্বল, এই হচ্ছে চাচির সব। এই নদী পাড়ে মানুষের জীবন, এত বাংলাদেশে যে নদী ওনার থেকে জীবন আনবে। ধারণের মানে যে কি, উনি কিভাবে বেঁচে আছেন, উনি কি খান, কি করেন। এই যে শীত, গ্রীষ্ম, বর্ষা, এই যে ঝড় আসে, সিডর, আইলা, মহসেনের মতো বড় বড় ঝড়, আমরা শুনবো সেই চাচির কাছ থেকে যে উনি কিভাবে বেঁচে আছেন এখানে। চাচি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা চাচি, আমি আপনার সাথে একটু কথা বলি। আপনি কি এই জায়গার স্থানীয় মানুষ? হয় এটাই তো আপনার ঘর। হয়। আপনি কিভাবে এখানে কি করেন? এখানে মাছ কাঁকড়া ধরি। মাছ কাঁকড়া ধরেন। তো আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে 5 জন আর মেয়ে 1 জন। এরাও সব এই অবস্থা। সবাইকে আলাদা? হয় আপনারা কেউ দেখে না? না আপনি এই যে মাছ কাঁকড়া পান প্রতিদিন, না, প্রতিদিন হয় না। তাহলে সংসার কিভাবে চলে? ওই 1 দিন হইলে 2 দিন হয় না, 2 দিন হইলে আবার 3 দিন হয় না। খান কি, কিভাবে চলে? খান ওই ধার উদ্ধার করি, এরপর ওই দাদন আনি, ওই হয়ে দিয়ে কোনো রকম দিন যাচ্ছে চলে। তাই? হয় আচ্ছা, এই যে শীতের মধ্যে এই যে বিভিন্ন সংস্থা কম্বল না, আমরা পাই না। কিছু পান না? না সরকারি কোনো সাহায্য সহযোগিতা? না, পাই না। আছে একটু রেশন কার্ড দিলে, হ্যাঁ বাবা, চাউলে দেয় না। এখন বর্তমান ঘরে না খাওয়া। প্রিয় দর্শক,
এটা কোনো মেকি কিছু না, কোনো নাটক না। আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে চাচির ঘরটি দেখতে পাচ্ছেন, করে ঘর, মহসিন আইলার কোনো প্রয়োজন নাই, সামান্য একটু বাতাস ছাড়লেই হয়তো এই ঘরটা থাকবে। এই বন্যার আমি সময় এই ঘরের পানিতে ভিতরে একটু ঢোকার চেষ্টা করি, আমি আপনাদেরকে দেখাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, কোনো এডিট ভিডিও না, কোনো বন্যার সময় এটা একেবারে live। এই যে চাচির ঘর, এই ঘর লাগোয়া হচ্ছে এই যে পশুর নদী, এই যে বিপদ সংকুল পশুর নদী, এই চাচির ঘরের সাথে কিন্তু দেখতে পাচ্ছেন। ওই পারে সুন্দরবন, আর এই হচ্ছে চাচি। এই চাচির মতো এখানে শত শত পরিবার রয়েছে যারা এই যে নদীর বিপদের মধ্যেও নিজের জীবন বাজি রেখে ঘুমিয়ে পড়ে। সকালবেলা উঠতে পারবেন কিনা, নাকি রাতে নদীতে ভেসে যাবেন, তাও কোনো ঠিক নেই। এই গরিব মানুষগুলো এত কষ্ট করে জীবন ধারণ করে, অথচ আমাদের দেশে আমরা এত সম্পদশালী মানুষ আছি। আমরা এই মানুষগুলোর জন্য সরকার কি করে সেটা তো সরকারই জানেন, আপনারা জানেন, কিন্তু সম্পদশালী যে মানুষগুলো রয়েছেন, আজকে যদি আমরা এই যে দরিদ্র মানুষগুলোর প্রতি একটু খেয়াল রাখি, তাহলে এই মানুষগুলো হয়তো কিছুটা হলেও ভালো থাকতে পারবে। এই অঞ্চলের মানুষের এই যে নোনা জলের হাতের থেকে মুক্তি দেওয়ার জন্য ব্র্যাক থেকে একটি আপনার সুপেয় পানির যে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প এখানে স্থাপন করা হয়েছে। এখান থেকেই আপনার প্রতিদিন এই অঞ্চলের প্রতিটা মানুষ এবং জেলে পরিবারগুলো 1 লিটার পানি 1 টাকার বিনিময়ে এখান থেকে কিনতে পারেন। আপনি জানেন যে এখানে এত লবণ জল, যার কারণে এই পানির ব্যবস্থা করা না হলে এদের কষ্ট আরও বেড়ে যেত। বন্ধুরা, আমার সামনে এখন যে জাহাজটি দেখতে পাচ্ছেন, এটি একটি ফরেন শিপ, বিদেশি জাহাজ। ওখানে মাল খালাস করছে। যেই জাহাজগুলো মূলত মোংলা বন্দরে পৌঁছাতে পারে না গভীরতার জন্য, সেগুলো এখান থেকেই আপনার মাল খালাস করে ছোট ছোট লাইটারের জাহাজে। বেশ কিছু জাহাজ এখানে আছে। বন্ধুরা, আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এই গ্রামের শেষ প্রান্ত। দুই পাশেই কিন্তু বাম পাশে ছোট একটি জলাধার রয়েছে এবং ডান পাশে বড় নদী। একটি মসজিদও কিন্তু এখানে রয়েছে, স্থানীয় মানুষজন নামাজ আদায় করার জন্য একটি মসজিদ এখানে নির্মাণ করেছেন। আমরা গ্রামের একেবারে শেষ প্রান্ত থেকে হাঁটা শুরু করেছি। এই যে আমার ডান পাশে দেখতে পাচ্ছেন খরস্রোতা পশুর নদী, এবং বাম পাশে হচ্ছে এই যে জেলেদের ঘর বাড়ি। এই যে রাস্তাটি দেখছেন, এটিও নতুন তৈরি করা হয়েছে, একটি মাটির সরু রাস্তা। হয়তোবা এই আগামী যে সিজনে ঝড় বৃষ্টির যে সিজন আসছে, সেই সিজনে আসলে আপনি এই রাস্তাটা খুঁজেও পাবেন না। দেখুন, নদীর মানে রাস্তার দুই ধারে কিন্তু বাড়িঘরগুলো রয়েছে, এবং এই যে দুই পাশেই কিন্তু নদী। এটি ছোট একটি নদীর দুই পাশ থেকে দুদিকে চলে গিয়েছে, এবং এই নদীর পাড়ে এই দেখেন, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে নদীর মধ্যেই কিন্তু ঘরগুলো রয়েছে। একবার চিন্তা করে দেখুন, যদি সামান্যতম ঝড়ও আসে, তাহলে এই পরিবারগুলোর কি অবস্থা হবে। হয়তো সরকারিভাবে এখন যে নিরাপত্তাগুলো নেওয়া হয়, আগের চেয়ে অনেক ভালো ব্যবস্থা করা হয়। ঝড় না আসলে তারা আগেই শেল্টার, এখানে অনেকগুলো শেল্টার নির্মাণ করা হয়েছে সরকারিভাবে, সেখানে চলে যায়। ঘর বাড়িগুলো তো থাকে না। আবার সে ঝড়ের পরে তাদের কিন্তু সে যুদ্ধ শুরু হয়, যে জীবন যুদ্ধ করে আবার ঘর বাড়ি তৈরি করেন, আবার কিন্তু তারা জীবন ধারণের বাঁচার চেষ্টা করেন নতুন করে এখানে। একবার ভেবে দেখুন, যে জেলেরা এখানে কাঁকড়া আহরণ করে, মধু আহরণ করে, কিছু মাছ শিকার করে সুন্দরবন থেকে, তাদের এই যে জীবন, এই যে ভাঙা গড়ার জীবন, এই জীবনের কথা একবার কল্পনা করেন, তাহলে বুঝতে পারবেন যে মানুষগুলো আসলে কতটা কষ্টে এখানে বেঁচে আছে। কেউ হয়তো এই যে জীবন ধারণের জন্য, জীবন ধারণের আশায় এই যে নতুন করে স্বপ্ন করে কিছু কিছু গাছ লাগিয়েছেন। কলা গাছ দেখতে পাচ্ছি আমরা জানি এগুলো খুব ক্ষণস্থায়ী গাছ। এই গাছগুলো হয়তো আগামী সিজনে জানি না ফল হবে কিনা, ফলের আগেই কিনা আবার ঝড় বন্যা এসে ভাসিয়ে নিয়ে যাবে। আমি একটু দেখানোর চেষ্টা করি যে নদীর উপরে কিভাবে তারা ঘর করে এখানে বসবাস করছেন, এই গরিব মানুষগুলো কতটা কষ্ট করছেন এখানে, সেটাই আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। বন্ধুরা, এখন যেটা দেখতে পাচ্ছেন, এই যে বড় বড় বালুর যে বস্তা, এগুলোকে জিও ব্যাগ বলে। জিও ব্যাগ ফেলে মূলত এই যে নদীর পাড় থেকে আপনার এখানে একটি সরকারি খাদ্য গুদাম আছে, যেটা বা মোংলা সাইলো বলি আমরা। অনেক বড় একটি খাদ্য গুদাম, যেখানে বিদেশ থেকে সরকার যে পণ্যগুলো আমদানি করে, বিভিন্ন খাদ্যদ্রব্য আমদানি করে, সেগুলো এখানে সংরক্ষিত থাকে এবং এখান থেকেই সারা বাংলাদেশে সেগুলো বিতরণ করা হয়। তো সেই সাইলোটি প্রোটেকশনের জন্য সরকার কিন্তু এখানে জিও ব্যাগের ব্যবস্থা করেছে, এবং সেগুলো কিন্তু খুব ভালোভাবে এখানে নিরাপত্তার মধ্যেই রয়েছে সাইলোটি। কিন্তু এই যে গরিব মানুষগুলো, তাদের নিরাপত্তার জন্য কিন্তু আসলে এখানে কোনো ব্যবস্থা নেই। আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে কোনো এডিট ভিডিও না, আর ভিডিও এডিট করতে পছন্দ করি না, সম্পূর্ণ র ভিডিও আমি আপলোড করি ইউটিউবে। তো এই যে দেখতে পাচ্ছেন সাইলোর গেট, এই গেটের ঠিক অপোজিটেই কিন্তু রয়েছে সেই জেলেদের। বন্ধুরা, এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সুন্দরবন।
সুন্দরবনের শেষ যে অংশটা বৌদ্ধমারি গ্রাম, মংলা উপজেলার বৌদ্ধমারি গ্রাম, সেই গ্রামে এসে পৌঁছে মানে ঠেকেছে। এখান থেকে একটা সময় স্থানীয়দের সাথে কথা বলে জেনেছি এখান থেকে এক সময় বাঘ আসতো, প্রচুর পরিমাণে বাঘ। এই 2-4 বছর আগেও এখান থেকে বাঘ উঠে গ্রামে এসে ছাগল টাগল খেয়ে তারপরে আবার চলে গেছে। এই জঙ্গলে বাঘ আছে, স্থানীয়রা এখনো মনে করে যে জঙ্গলে প্রচুর পরিমাণে বাঘ এখনো আছে। এটি হচ্ছে সেই সুন্দরবনের প্রথম মানে প্রবেশের যে জেলেরা যেখান দিয়ে প্রবেশ করে, ছোট ছোট খাল আছে যে খালে জেলেরা মাছ শিকার করে, এটাই হচ্ছে সেই সুন্দরবন। আর ঠিক এই যে দেখেন বাড়িঘর, মানে কতটা বিপজ্জনক ব্যাপারটা। এই পাশে ওই পাশে ডান পাশে রয়েছে বাঘ আর বাম পাশে রয়েছে মানুষ, মাঝখানে বাঁধা শুধু ছোট্ট একটি খাল, যেটি বাঘের কাছে আসলে কোনো বিষয় না। এবং এই যে জঙ্গলের ভিতরে, জঙ্গলের অভ্যন্তরে কিন্তু মৎস্য শিকারী যারা আছে তারা কিন্তু কাঁকড়া এবং মাছ শিকারের জন্য এই জঙ্গলের ভিতরে প্রতিনিয়ত প্রবেশ করে, প্রতিদিন প্রবেশ করে। সুন্দরবনের নিরাপত্তার জন্য এখানে কিন্তু আমরা এই যে দেখতে পাচ্ছেন যে বন বিভাগের যে ছোট ছোট টহল বোটগুলো এখানে রয়েছে, এখানে বন বিভাগের ফাঁড়ি রয়েছে, পুলিশের একটি নৌ থানা এখানে রয়েছে, কোস্টগার্ড রয়েছে। নিরাপত্তার কিন্তু ব্যাপক ব্যবস্থা এই সুন্দরবনের জন্য করা হয়েছে। এই ছিল জয়মনির ঠোঁটা, যেটি সুন্দরবনের সর্বশেষ গ্রাম, বাগেরহাট অঞ্চল থেকে মংলা উপজেলার। সেখান থেকে আজকের আমার প্রতিবেদন। আমি স্থানীয় মানুষদের দুঃখ দুর্দশার যে চিত্র সেটি তুলে ধরার চেষ্টা করেছি। আমার মনে হয় আমি কতটুকু বোঝাতে পেরেছি আমি জানি না, তবে আমি চেষ্টা করেছি সম্পূর্ণভাবে দেখানোর। আমি স্থানীয় মানুষদের নিয়ে, তাদের বাসস্থান নিয়ে খুব বেশি কথা বলিনি, 2-1 জনের সাথে মাত্র কথা বলেছি। কারণ এই দুঃখের মানুষগুলোর দুঃখ বাড়ি আর লাভ কি, এই চিন্তা থেকে আমি তাদের সাথে কথা বলিনি। আমি তো তাদের কোনো উপকার করতে পারছি না, আমি শুধু হয়তো বা আপনাদেরকে জানাতে পারছি আমার এই ভিডিওর মাধ্যমে যে তারা আসলে কিভাবে জীবনযাপন করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।